আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত। আজকে মূলত ইজি কেমিস্ট্রি এর সেকেন্ড চ্যাপ্টারের একটা নমুনা প্রশ্ন আমরা সলভ করব, প্রশ্ন নাম্বার 1। তো দেখো, আমরা সাধারণত এখানে একটা প্রশ্ন দেখতে পারতেছি। সৃজনশীলে কি বলা আছে? 1 নম্বর সৃজনশীল আমাকে বলছে একটা পাত্রের মধ্যে আয়োডিন মিশ্রিত লবণ দিছে। ঠিক আছে, ভালোভাবে মাথায় রাখতে হবে, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে আয়োডিন মিশ্রিত। খাদ্য লবণের সংকেত আশা করি আমরা সকলেই জানি। খাদ্য লবণটা আসলে কোনটা? NaCl, এটাকে বলা হয় খাবার লবণ। ঠিক আছে, তাহলে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কি মিশ্রিত আছে? আয়োডিন মিশ্রিত আছে। এবং আরেকটা বিপাত্র যেটাতে বলা আছে বালি। আসলে বালি কি জানো? বালি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। বালিটা হচ্ছে আসলে সিলিকন ডাইঅক্সাইড। এবং গ্লুকোজ, আরেকটা জিনিস আছে কি বলতো? গ্লুকোজ C6H12, আরেকটা কি বলতো? O6। এটাকে আমরা কি বলতেছি? গ্লুকোজ। তার মানে আমার পাত্র এ তে রয়েছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ এবং পাত্র বি তে রয়েছে বালি ও গ্লুকোজ। চলো এখন আমরা প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। ক নাম্বার প্রশ্ন আমাকে বলছে যে ব্যাপন কাকে বলে। তাহলে দেখো, ব্যাপন জিনিসটা কি আমি একটু বলি। যে কোনো মাধ্যমে, জিনিসটা একটু মাথায় রাখবা, যে কোনো মাধ্যমে উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে। জিনিসটা খুবই খেয়াল করতে হবে। ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। ঠিক আছে, আমি তোমাকে ক নাম্বার প্রশ্নটা একটু সলভ করানোর চেষ্টা করি। দেখো, ক নাম্বার প্রশ্ন আমাকে বলছে ব্যাপন কাকে বলে। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা আমাদের কি হবে? যে কোনো মাধ্যমে উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে যে কোনো পদার্থ, কঠিন পদার্থ হতে পারে, তরল পদার্থ হতে পারে, গ্যাসীয় পদার্থ হতে পারে। তাহলে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলতেছি বলতো? ব্যাপন। তাহলে ব্যাপনের সংজ্ঞাটা যদি সহজভাবে বলি, যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়া, সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াটাকে আমরা নিঃসরণ বলতেছি। আর সজোরে বের হয়ে আসার পরে পুরো রুমে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপন। তাহলে সংজ্ঞাটা আমি তোমাদেরকে লিখে দেই, তাহলে তোমরা এইভাবে মুখস্থ রাখবা। যে কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যমে কঠিন, তরল বা বায়বীয়, কঠিন, তরল বা বায়বীয় পদার্থের, বায়বীয় পদার্থের উচ্চ ঘনমাত্রার স্থান হতে, উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে, ঘনমাত্রার স্থানের দিকে, স্থানের দিকে কোন পদার্থের, কোন পদার্থের স্বতঃস্ফূর্ত বা সমভাবে, স্বতঃস্ফূর্ত বা সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। আচ্ছা, এখানে আমি সংজ্ঞাটা লেখার কারণ আছে, সংজ্ঞা না লিখলেও চলতো। সংজ্ঞাটা আমি একটু বোঝানোর চেষ্টা করব, কারণ এখানে তোমাদের কয়েকটা জিনিস একটু বুঝতে হবে। হ্যাঁ, একটা আমি বলছি উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে, এই জিনিসটা একটু বুঝতে হবে। আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে স্বতঃস্ফূর্ত বা কি বলতো সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, এটাকে আমরা কিন্তু ব্যাপন বলতেছি। এখন কথা হচ্ছে উচ্চ চাপ, যখন তোমার প্রশ্নের মধ্যে তুমি উত্তরের মধ্যে বলবা যে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়া, এটাকে আমরা বলতেছি নিঃসরণ। আর যখন আমি বলবো উচ্চ ঘনমাত্রার স্থান হতে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া, এটা হচ্ছে ব্যাপন। তার মানে তুমি ব্যাপন এবং নিঃসরণকে, ডিফিউশন এবং ইফিউশন, দুইটা জিনিসটাকে আলাদা করতেছো তুমি কি দিয়ে বলতো? উচ্চ ঘনমাত্রা এবং উচ্চ চাপের মাধ্যমে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ব্যাপনের ক্ষেত্রে উচ্চ ঘনমাত্রা হতে নিম্ন ঘনমাত্রা, আর নিঃসরণের ক্ষেত্রে হচ্ছে উচ্চ চাপ থেকে নিম্ন চাপ। এই জিনিসটা কিন্তু খুবই খেয়াল করতে হবে। আরেকটা ব্যাপার স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়া। তার মানে দেখো, তুমি ঘরের কোণের মধ্যে যে কোনো একটা কোণায় কি করছো, আতর বা ধরে নাও সেন্ট থেকে, সেন্টের বোতল থেকে সেন্ট স্প্রে করছো, তো এই গন্ধটা পুরো রুমে সমানভাবে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা হবে, সেটাই হচ্ছে আমাদের কি বলতো? ব্যাপন। আশা করি ক নাম্বার প্রশ্নটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা একটু খ নাম্বার প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। ওকে, তো খ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। খ নাম্বার প্রশ্ন, ওকে দেখো, খ নম্বর প্রশ্ন আমাকে বলা আছে যে গ্যাস সিলিন্ডারের মুখ খুললে ব্যাপন ও নিঃসরণ উভয় ঘটে, ব্যাখ্যা করো। তো চলো আগে গ্যাস সিলিন্ডার সম্পর্কে আমরা একটু ধারণা নেই যে আসলে গ্যাস সিলিন্ডারের মধ্যে কি থাকে। তো
দেখো আমরা কিন্তু দুই ধরনের গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। একটা হচ্ছে এলপিজি, তোমাকে যদি আমি বলি ধরে নাও এটা একটা গ্যাস সিলিন্ডার, তাহলে এটা হচ্ছে কিসের গ্যাস সিলিন্ডার, ধরে নাও এটা হচ্ছে আমাদের এলপিজি। কি বলতো? এলপিজি। এটাকে বলা হয় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এবং তুমি আরেকটা গ্যাস সিলিন্ডার ব্যবহার করছো, ধরে নাও যেটাকে তুমি বলতেছো সিএনজি। যেটাকে তুমি কি বলতেছো বলতো? সিএনজি। আবার মনে করো না সিএনজি গাড়ি, হ্যাঁ, সিএনজি আসলে হচ্ছে কি বলতো? কমপ্রেসড ন্যাচারাল গ্যাস। এখন কথা হচ্ছে এই গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ধরে নাও একটা গ্যাসকে তুমি তরলে রূপান্তর করে যে গ্যাস সিলিন্ডারে ব্যবহার করলা, এটার ক্ষেত্রে একই সঙ্গে ব্যাপন এবং নিঃসরণ দুইটাই ঘটে, সেটা আমরা একটু পড়ার চেষ্টা করব। দেখো এলপিজিটা আসলে কি বললাম আমি বলতো? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। ওকে, পেট্রোলিয়াম গ্যাস, এটা হচ্ছে আমাদের এলপিজি। ওকে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আসলে এইটাতে কি থাকে জানো? প্রোপেন এবং বিউটেন থাকে। কি থাকে বলতো? আচ্ছা আমি বাংলায় লিখে দিই, এটা সংকেত না লিখে। প্রোপেন এবং বিউটেন বিদ্যমান থাকে। আসলে এলপিজিতে কে থাকে বলতো? প্রোপেন এবং বিউটেন। এই যে প্রোপেন এবং বিউটেনকে উচ্চ চাপে তরলে রূপান্তর করে মূলত এই সিলিন্ডারের মধ্যে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে এলপিজিতে থাকলো কোন গ্যাস বলতো? প্রোপেন এবং বিউটেন, যেটাকে উচ্চ চাপে সংকুচিত করে তরলে রূপান্তর করে আমরা এই পাত্রের মধ্যে বা এই সিলিন্ডারের মধ্যে ব্যবহার করে থাকি। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি আছে? এলপিজি গ্যাস আছে। ওকে, এইটা আসলে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় জানো? এটা হচ্ছে রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্থাৎ রান্নার সময় যে গ্যাসটা আমরা ব্যবহার করি সেই গ্যাসটা হচ্ছে আমাদের কি বলতো? এলপিজি গ্যাস। ওকে, আর সিএনজিটাকে বলা হয় কি জানো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কি বলা হয় বলতো? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, ন্যাচারাল গ্যাস। তাহলে এখন দেখো এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা আসলে কি জানো? আমাদের প্রকৃতিতে যে সবচেয়ে বেশি পরিমাণ কোন গ্যাসটা থাকে বলতো? মিথেন। তার মানে মাথায় রাখবা উচ্চ চাপে সংকুচিত সংকুচিত মিথেন গ্যাস। এই গ্যাসটা হচ্ছে আমাদের কি বলতো? আমাদের হচ্ছে সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি কি করছো? দুইটা পাত্রের মধ্যে বা দুইটা সিলিন্ডারের মধ্যে, গ্যাস সিলিন্ডারের মধ্যে তুমি গ্যাস ভরছো। একটাতে সিএনজি, যেটা হচ্ছে গাড়ি যানবাহনে ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় বলতো? যানবাহনে ব্যবহৃত হয়। ওকে, ব্যবহৃত হয়। তাহলে এখন তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই যে দুইটা সিলিন্ডারের মধ্যে তুমি গ্যাস নিলা, এখন কথা হচ্ছে এই গ্যাস সিলিন্ডারে যদি মুখ খুলে দেওয়া হয়, যেমন তুমি দেখবা এখানে কিন্তু একটা ভালভ থাকে, দেখবা এরকম একটা ভালভ আছে, এখানে দেখবা এরকম একটা কি আছে বলতো? ভালভ আছে। এখন কথা হচ্ছে যখনই তুমি ভালভটা খুলে দিবা, মানে হচ্ছে যে মুখটা ছিল, মুখটা তুমি যদি খুলে দাও তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? এই যে তুমি যদি লক্ষ্য করো এই যে গ্যাস সিলিন্ডারের ভিতরে চাপটা কিন্তু অনেক কি আছে বলতো? বেশি আছে, ঘনমাত্রা কিন্তু কি বলতো? বেশি আছে। এখন বাইরে পরিবেশের চাপ তুমি দেখো, পরিবেশের চাপ কম কিন্তু কি বলতো? ভিতরের চাপ অনেক বেশি। এখন তুমি যদি কোনো কারণে কি করো? এই সেফটি ভালভটা খুলে দাও, সেফটি ভালভটা খুলে দিলে সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে বলতো? এই যে এর ভিতরে যে গ্যাস সমূহ ছিল, যেমন এলপিজিটা ছিল, এই এলপিজিটা কি হবে? উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে যখনই তুমি ভালভটা খুলে দিবা, এই সরু ছিদ্র পথে কিন্তু সজোরে বের হয়ে আসবে। এই যে সরু ছিদ্র পথে সজোরে বের হয়ে আসলো, তার মানে দেখো উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানের দিকে কোনো পদার্থ সজোরে বের হয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলতেছি বলতো? নিঃসরণ। তার মানে তুমি যখনই সেফটি ভালভটা খুলে দিলা, সেফটি ভালভ খুলে দিলে গ্যাস সমূহ যে সজোরে বের হয়ে আসলো, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি কি বলতো? নিঃসরণ প্রক্রিয়া বলতেছি। এবং এই গ্যাসটা বের হওয়ার পরে অবশ্যই পুরোটা রুম ছড়িয়ে পড়বে। তাহলে এই যে পুরোটা রুম যে ছড়িয়ে পড়লো, ছড়িয়ে পড়ার প্রক্রিয়াটাকে আমরা আবার কি বলতেছি বলতো? ব্যাপন। তার মানে যখনই তুমি কি করতেছো বলতো? এলপিজি এর মুখটা খুলে দিচ্ছ, তখন একই সঙ্গে নিঃসরণ এবং ব্যাপন দুটাই কিন্তু সংঘটিত হচ্ছে। সেম ঘটনাটা কিন্তু কোন ক্ষেত্রে ঘটবে বলতো? সিএনজি সিলিন্ডার। তুমি এখানেও যদি সেফটি ভালভটা খুলে দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? এই যে গ্যাস সিলিন্ডারের ভিতরে যে চাপ ছিল অনেক বেশি, এই উচ্চ চাপে থাকা গ্যাসগুলো কি হবে? পরিবেশে যেহেতু চাপ কম, তাই সজোরে কি হবে বলতো? সজোরে ধাপে ধাপে এই সরু ছিদ্র পথে কিন্তু গ্যাস সমূহ বের হয়ে আসবে। তাহলে সজোরে বের হয়ে আসার প্রক্রিয়াটাই কিন্তু আমরা কি বলতেছি বলতো? নিঃসরণ। আর বের হওয়ার পরে পুরোটা পরিবেশে ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলতেছি কি বলতো? ব্যাপন। তার মানে দেখো যখনই তুমি গ্যাস সিলিন্ডারের মুখ খুলে দিবা, তখন একই সঙ্গে নিঃসরণও ঘটবে এবং একই সঙ্গে কি ঘটবে বলতো? ব্যাপনও ঘটবে। আরো সহজ ভাষায় যদি আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তোমরা তো সকলে হয়তো বডি স্প্রে ব্যবহার করো। তো বডি স্প্রেটা ব্যবহার করার সময় তুমি বলতো বডি স্প্রের ভিতরে যে আমাদের গ্যাসটা বা হচ্ছে তরলটা থাকে, এটা কিন্তু উচ্চ চাপে থাকে। কি চাপে থাকে? উচ্চ চাপে থাকে। এখন যখনই তুমি কি করো? বডি স্প্রে মুখটাতে এইভাবে চাপ দাও, তখন কি হয় বলতো?
ওই সরু ছিদ্রপথে কিন্তু গ্যাসটা বের হয়ে আসে। তাহলে এই যে সরু ছিদ্রপথে বের হয়ে আসার যে প্রক্রিয়াটা, এটাকে আমি কি বলতেছি? নিঃসরণ। এবং ওই বডি স্প্রের গন্ধটা কিন্তু কি হয়, পুরোটা রুম কিন্তু ছড়িয়ে পড়ে। এই যে পুরোটা রুম ছড়িয়ে পড়ার যে প্রক্রিয়াটা, সেটাকে আমরা কি বলতেছি বলতো? সেটাকে আমরা বলতেছি ব্যাপন। সো যে কোনো গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে বলো বা যে কোনো একটা বদ্ধ পাত্রের ক্ষেত্রে তুমি যদি তার মুখটা খুলে দাও, তাহলে যে কোনো পদার্থের ব্যাপন এবং নিঃসরণ দুইটা কিন্তু কি হবে বলতো? একই সঙ্গে সংঘটিত হবে। সো আশা করি খ নাম্বার প্রশ্নটাও আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। তো চলো খ নাম্বার প্রশ্নটা যদি আমরা বুঝে থাকি, একটু আমরা গ নাম্বার প্রশ্নটা বোঝার চেষ্টা করি যে আসলে গ নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে। চলো আমরা গ নাম্বার প্রশ্নটা একটু সলভ করব। ওকে, তাহলে গ দেখো, গ নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে? গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে কি, দেখো খ শেষ। গ নাম্বার বলছে তাপমাত্রা বাড়াতে থাকলে উদ্দীপকের কোন পদার্থটি সবার আগে বাষ্পীভূত হবে? তার মানে দেখো দুইটা জিনিস আছে এখানে। একটা পাত্রের মধ্যে আছে আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ, আর একটা পাত্রের মধ্যে আছে বালি ও গ্লুকোজ। এখন কথা হচ্ছে তুমি কি করছো, দুইটা পাত্রের মধ্যে বাইরে থেকে তাপ দিছো, হিট দিছো। ওকে, তো হিট দিলে সেই ক্ষেত্রে কোন পদার্থটা আগে বাষ্পে পরিণত হবে? তো তোমরা কণার গতিশক্তি আশা করি পড়ছো। কণার গতিশক্তি থেকে কিন্তু আমরা জানি যে কোন পদার্থের ক্ষেত্রে যদি আমরা তাপ প্রদান করি, আমি যদি তোমাকে একটু বলি কাইনেটিক এনার্জি, হ্যাঁ, ইকে ইকে ভেরিসিয়াস হচ্ছে টেম্পারেচার। অর্থাৎ তুমি যত বেশি তাপমাত্রা প্রদান করবা তোমার গতিশক্তি তত বৃদ্ধি পাবে। আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে কি বলতো? অনুসময়ের মধ্যে ছোটাছুটি বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখন আমাকে প্রশ্নে বলছে যে এই দুইটা পাত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে হিট দেই, তাপ দিই, তাহলে সেই ক্ষেত্রে কোন পদার্থটা আগে বাষ্পে পরিণত হবে? এখন কথা হচ্ছে সব 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 পদার্থই কিন্তু বাষ্পে পরিণত হবে, তবে কোনটা আগে বাষ্পে পরিণত হবে? কারণ তুমি একটা জিনিস মাথায় রাখবা, তাপমাত্রা প্রদান করলে অবশ্যই গতিশক্তি বৃদ্ধি পাবে। আর গতিশক্তি বৃদ্ধি পাওয়া মানে তাদের আন্তঃকোণ আকর্ষণ বলটা কমতে থাকবে। আর আন্তঃকোণ আকর্ষণ বল কমে যাওয়ায় মানে সেটা কি হবে বলতো? ক্রমান্বয়ে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্পে পরিণত হবে। ওকে, তো চলো দুইটা পাত্রের মধ্যে আমি যদি একটু লক্ষ্য করি তোমাকে, যে এক নাম্বার পাত্রের মধ্যে আমাদের কি ছিল বলতো? আয়োডিন ছিল। কি ছিল বলতো? আয়োডিন ছিল। আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ। ওকে, আরেকটা এটা হচ্ছে এ পাত্র। আরেকটা পাত্র আমাদের কি ছিল বলতো? আরেকটা পাত্র আমাদের ছিল হচ্ছে বি পাত্র। ওকে, তাহলে এই বি পাত্রের মধ্যে কি ছিল বলতো? সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে বালি, এবং তার সঙ্গে গ্লুকোজ C6H12, আরেকটা কি বলতো? O6। এই দুইটা জিনিস কিন্তু আমাদের পাত্র বি তে ছিল। এখন কথা হচ্ছে ভাই, এই দুইটা পাত্রের মধ্যে যদি আমি বাইরে থেকে কি দেই বলতো? হিট দেই। ওকে, হিট মিন্স তাপ। ওকে, তাহলে ধরে নাও তুমি তুমি এখানে কি দিচ্ছ? তাপ দিচ্ছ। এখন কথা হচ্ছে তাপ যে দিচ্ছ, এখন কথা হচ্ছে কোন পদার্থটা এখানে আগে বাষ্পীভূত হবে? তো এইটা জানার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে ভাই, আয়োডিন আসলে কি বলতো? আয়োডিন একটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে আমরা কি বুঝি? ঊর্ধ্বপাতিত পদার্থ বলতে আমরা কি বুঝি বলতো একটু? মানে হচ্ছে দেখো, তুমি মাথায় রাখবা যে সকল পদার্থকে তাপমাত্রা প্রদান করলে সে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং ওই বাষ্পকে আবার যদি ঘনীভূত করা হয়, ঘনীভূত মিন্স হচ্ছে শীতলীকরণ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সে আবারও তরলে পরিণত না হয়ে সরাসরি যদি কঠিন পদার্থে রূপান্তরিত হয়, তাহলে সেই সকল পদার্থকে আমরা কি বলি বলতো? ঊর্ধ্বপাতিত পদার্থ। তার মানে আমি সহজ বাংলা ভাষায় যদি বলি তোমাদেরকে, ঊর্ধ্বপাতিত পদার্থ মিন্স হচ্ছে তোমার সরাসরি বাষ্প, এবং এখানে কঠিন অবস্থা থাকবে। বাষ্প আর কি অবস্থা থাকবে? কঠিন অবস্থা থাকবে, এর কোনো তরল অবস্থা নাই। তার মানে তুমি যদি কোনো কঠিন ঊর্ধ্বপাতিত পদার্থকে সরাসরি তাপ দাও, সে কিন্তু সরাসরি বাষ্পে পরিণত হবে, সে কিন্তু তরলে রূপান্তর হবে না। বাট তুমি এখানে একটা জিনিস লক্ষ্য করো, NaCl সে কিন্তু কি নয়? ঊর্ধ্বপাতিত নয়। আবার তুমি লক্ষ্য করো সিলিকন ডাইঅক্সাইড সে কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। গ্লুকোজ সে কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। তাহলে যেহেতু এরা ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, তার মানে তুমি কি করবা? এদেরকে তুমি তাপ দিবা। যদি তাপ দাও, যদি হিট দাও, তাপ দেওয়ার ফলে তারা কিসে পরিণত হবে? প্রথমে লিকুইডে পরিণত হবে, অর্থাৎ তরলে রূপান্তর হবে। ওকে, এই লিকুইডটাকে তুমি যদি কি করে বলতো? আবারও হিট দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো? যদি আবারও তাপ দাও, এরপরে তুমি এখান থেকে কি পাবা বলতো? গ্যাসেস পাবা। ওকে, তাহলে তুমি গ্যাসীয় অবস্থা বা বাষ্প পাবা। তার মানে তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি সোডিয়াম ক্লোরাইড যে খাদ্য লবণ ছিল সেটাকে এবং সিলিকন ডাইঅক্সাইড বা গ্লুকোজকে যদি আমি তাপ প্রদান করি, হিট দেই, তাহলে সে প্রথমে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে, অর্থাৎ তরলে রূপান্তরিত হবে। উক্ত তরলকে হিট দিলে সরাসরি সে গ্যাসে পরিণত হবে। বাট তুমি দেখো, আয়োডিনকে তুমি কি করছো? আয়োডিনকে তুমি হিট দিছো। ওকে, আয়োডিনকে কি করছো? হিট দিছো। এই যে হিট দেওয়ার ফলে সে কিন্তু সরাসরি গ্যাসে পরিণত হবে, কারণ এর কিন্তু তরল অবস্থা নাই। তার মানে বুঝতেই পারতেছি তুলনামূলক এই তিনটা পদার্থর চাইতে আমি যদি তাপ প্রদান করি, সে কিন্তু আগে বাষ্পে পরিণত হবে। এখন প্রশ্নে আমাকে বলছে যে আসলে এই এ এবং বি পাত্রে
যদি আমি তাপ প্রদান করি তাহলে কোন পদার্থটা আগে বাষ্পে পরিণত হবে? যেহেতু আমি দেখতেছি এখানে আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, সো এখানে আয়োডিন আগে বাষ্পে পরিণত হবে, তারপরে এরা বাষ্পে পরিণত হবে। তাহলে অ্যান্সার আমাদের খুবই ইজি, যে গ নাম্বার আসলে অ্যান্সারটা কি বলতো, যে এ পাত্রে থাকা আয়োডিন আগে বাষ্পীভূত হবে। আশা করি গ নাম্বার প্রশ্ন তোমরা সকলেই বুঝতে পারছো। তাহলে যে কোনো ঊর্ধ্বপাতিত পদার্থকে তুমি যখনই তাপ দেবা সে কিন্তু সরাসরি বাষ্পে পরিণত হবে। সো অ্যান্সার কিন্তু আমাদের ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, তো চলো এইটা ছিল আমাদের গ নাম্বার প্রশ্ন। আমি জাস্ট সবকিছু তোমাদেরকে বলেই দিয়েছি, ব্যাখ্যা লিখে দিলাম না, এটা বইয়ে আছে, তোমরা জাস্ট রিডিং পড়লে এখন আশা করি বুঝতে পারবা। ওকে, তো চলো ক খ গ আমরা শেষ করছি, এখন আমরা ঘোড়ার ঘটা একটু শেষ করার চেষ্টা করব। দেখো ঘোড়ার ঘতে কি বলছে সেটা একটু আমরা যদি দেখার চেষ্টা করি। ঘ নাম্বার প্রশ্নে বলছে একই পদ্ধতিতে এ ও বি পাত্রের উপাদানগুলোকে পৃথকীকরণ সম্ভাব্যতা যাচাই করো। আচ্ছা, একই পদ্ধতিতে, যেমন দেখো এ পাত্রকে তুমি কি করবা, সোডিয়াম ক্লোরাইড এবং আয়োডিনকে আলাদা করতে যাচ্ছ, তাহলে তুমি কোন পদ্ধতিতে করবা, এবং ওই একই পদ্ধতিতে কি বালি এবং গ্লুকোজকে আলাদা করতে পারবা কিনা, তোমার কাছে এইটা জানতে চাইছে। ওকে, তো চলো আমরা একটু এইটা দেখে আসি, যদিও এটা আসলে একই পদ্ধতিতে কখনোই সম্ভব না। তো দেখো প্রথম পাত্রের মধ্যে, এ পাত্রের মধ্যে আমাদের কি ছিল বলতো, এই পাত্রের মধ্যে আমাদের ছিল আয়োডিন মিশ্রিত খাদ্য লবণ NaCl, এটা হচ্ছে পাত্র আমাদের এ। এবং দ্বিতীয় পাত্রের মধ্যে আমাদের কি ছিল বলতো, দ্বিতীয় পাত্রের মধ্যে আমাদের ছিল হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড মানে হচ্ছে বালি, এবং সেই সঙ্গে কি ছিল বলতো গ্লুকোজ C6H12O6। ওকে, আচ্ছা এটা হচ্ছে পাত্র বি। আচ্ছা সহজ বাংলা ভাষায় আমি একটা কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে যেহেতু এখানে আমাদের আয়োডিন আছে ঊর্ধ্বপাতিত, তার মানে মাথায় রাখবা এই যে পদার্থ এ পাত্র যেটা আছে না, এটাকে তুমি ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কি করতে পারবা বলতো, ঊর্ধ্বপাতন পদ্ধতিতে এদেরকে পৃথক করতে পারবা। ওকে, আর এই বি পাত্রকে তুমি যদি মানে পৃথক করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে জানো, এটাকে পরিস্রাবণ করতে হবে। কোন প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে বলতো, পরিস্রাবণ। আচ্ছা আমার বাংলা বানান একটু ভুল হতে পারে, তোমরা একটু ক্লিয়ার করে নিও। তো পরিস্রাবণ পদ্ধতি মাথায় রাখবা, বি পাত্রকে যদি আমি কি করি বলতো, বি পাত্রকে যদি আমি আলাদা করতে চাই, দুইটা জিনিসকে যদি আলাদা করতে চাই আমাকে পরিস্রাবণ করতে হবে, আর যদি আমি আয়োডিন এবং সোডিয়াম ক্লোরাইডকে পৃথক করতে চাই তাহলে আমাকে ঊর্ধ্বপাতিত পদ্ধতিতে করতে হবে। তার মানে যে প্রশ্নটা আমাকে বলছে যে এ ও বি পাত্র একই পদ্ধতিতে পৃথক করা যাবে কিনা, তার অ্যান্সার তাহলে কি বলতো, অ্যান্সার হচ্ছে না। একই পদ্ধতিতে আমরা এ এবং বি পাত্রকে কি করতে পারবো না, পৃথক করতে পারবো না। তাহলে এখন আসো কেন পারবো না সেই জিনিসটা একটু জানার চেষ্টা করি। ভাই ঊর্ধ্বপাতন, দেখো ঊর্ধ্বপাতিত পদার্থ জিনিসটা কি, যেমন আমি তোমাকে আগে বলছি এখানে আয়োডিন যে ছিল, এই আয়োডিনটা কিন্তু হচ্ছে কি বলতো একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, অর্থাৎ যে সকল পদার্থকে আমরা তাপ প্রদান করলে তারা সরাসরি বাষ্পে পরিণত হয়, এবং উক্ত বাষ্পকে ঘনীভূত বা শীতলীকরণ করলে আবারও কঠিন পদার্থে রূপান্তরিত হয়, তাদেরকে আমরা বলতেছি কি বলতো, ঊর্ধ্বপাতিত পদার্থ। আচ্ছা এখন এই পাত্রের মধ্যে আমার কি আছে, সোডিয়াম ক্লোরাইড, সে হচ্ছে খাবার লবণ। আমরা জানি খাবার লবণ কিন্তু কি নয়, ঊর্ধ্বপাতিত পদার্থ না। এটাকে তুমি তাপ দাও 801 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে তরলে রূপান্তরিত হবে, সেটাকে যদি আরো তাপ দাও তারপরে সে বাষ্পে পরিণত হবে। বাট এইটা কিন্তু কি বলতো, আয়োডিনটা হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থ। এন্ড কথা হচ্ছে এখানে দুইজন ব্যক্তি কিন্তু কি অবস্থায় আছে বলতো, কঠিন অবস্থায় আছে, এটাও কঠিন এটাও কঠিন। তাহলে এরা দুইজনে কঠিন অবস্থায় আছে। এখন তুমি যদি কি করো, এই পাত্রের মধ্যে হিট দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, হিট দেওয়া মানে এই যে আয়োডিন, সেই আয়োডিনটা কিন্তু তাপ গ্রহণ করে তার কণাগুলো কি করতে থাকবে, কাঁপতে থাকবে, কাঁপতে কাঁপতে এক সময় আয়োডিন সরাসরি এখানে কিসে পরিণত হবে বলতো, কঠিন আয়োডিনটা সরাসরি বাষ্পে পরিণত হবে। তাহলে এখন কথা হচ্ছে এখানে তুমি তাপ দিলা, তাপ দেওয়ার ফলে কঠিন আয়োডিনটা কিসে পরিণত হইলো, বাষ্পে পরিণত হইলো। তাহলে বাষ্পে যদি পরিণত হয় তাহলে ভাই ওই পাত্রের মধ্যে রয়ে গেল কে, রয়ে গেল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে তুমি তাপ দেওয়ার ফলে আয়োডিন বাষ্পে পরিণত হলো, আয়োডিন যদি বাষ্পে পরিণত হয় তাহলে ওই পাত্রের মধ্যে থাকলো কে, শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড। তার মানে তুমি কিন্তু এখন সোডিয়াম ক্লোরাইডটাকে সরাই ফেলছো, তাহলে সোডিয়াম ক্লোরাইড আলাদা হয়ে গেছে। আর এই যে গ্যাসীয় যে আয়োডিনটা ছিল এটাকে তুমি যদি আবার কি করো বলতো, এটাকে যদি আবারও তুমি ঘনীভূত করো মানে শীতলীকরণ করো, তাহলে তুমি কি পাবা বলতো, এখান থেকে সরাসরি তুমি আয়োডিন পাবা। তার মানে তুমি ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কি করতে পারলা, সোডিয়াম ক্লোরাইড এবং আয়োডিনকে কিন্তু পৃথক করে ফেলতে পারলা। এই কারণে আমরা পাত্র একে কি করব বলতো, ঊর্ধ্বপাতন পদ্ধতিতে পৃথক করব। ঠিক আছে, সহজ একটা হিসাব। আচ্ছা এখন আসো 2 নাম্বার পাত্রকে কেন আমরা ঊর্ধ্বপাতন করতে পারবো না, কারণ ভাই এটা কিন্তু একটা কি বলতো, এটা কিন্তু একটা সাধারণ বালি। ওকে, বালি কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। এটা কিন্তু এরা দুইজনই কিন্তু ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, গ্লুকোজও ঊর্ধ্বপাতিত পদার্থ নয়, সিলিকন ডাইঅক্সাইডও ঊর্ধ্বপাতিত পদার্থ নয়। তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থ যদি না হয় তাহলে তুমি বাষ্প, তুমি যদি তাপ দাও সরাসরি কেউ কি এখানে বাষ্পে পরিণত হবে না, এও গলে তরলে পরিণত হবে, এও গলে তরলে পরিণত হবে। তাহলে আরেকটা ঝামেলা, সো আমি পৃথক করতে পারতেছি না। তাহলে এটাকে আমরা কোন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করব ভাই, পরিস্রাবণ। পরিস্রাবণ মানে কি বলতো, পরিস্রাবণ মানে হচ্ছে
তরল বা গ্যাসীয় পদার্থের মধ্যে, হ্যাঁ, তরল বা গ্যাসীয় পদার্থ হতে কঠিন পদার্থ পৃথক করার প্রক্রিয়া। গ্যাসীয় পদার্থ হতে কঠিন পদার্থ পৃথক করার প্রক্রিয়া। কঠিন পদার্থ পৃথক করার প্রক্রিয়া, এটা হচ্ছে আমাদের কি বলতো পরিস্রাবন। মানে ব্যাপারটা হচ্ছে একটা তরলের মধ্যে একটা অদ্রবণীয় পদার্থ যদি থাকে, যেমন আমি যদি তোমাকে বলি এই যে গ্লুকোজ, এইটা যদি তুমি কি করো পানিতে দাও, হ্যাঁ, আমি ধরে নাও পানিতে দিলাম, পানিতে দিলে কি হবে বলতো, পানিতে গ্লুকোজ কিন্তু দ্রবীভূত হবে। গ্লুকোজ কি হবে বলতো, গ্লুকোজ দ্রবীভূত হবে। ওকে, দ্রবীভূত হবে। কিন্তু ভাই বালি কখনো দেখছো, বালু, এই বালু বা বালি এটা কি কখনো দ্রবীভূত হয়? না, দ্রবীভূত হয় না, পাত্রের নিচে তলানি আকারে জমা থাকে। তাহলে এখন কথা হচ্ছে দেখো, তুমি একটা পাত্রের মধ্যে পানি নিলা, আমি তোমাকে জিনিসটা একবারে বুঝিয়েই দেই প্রসেসটা। ধরো তুমি কি করছো, এখানে একটা পাত্রের মধ্যে পানি নিছো, পানি নেওয়ার পরে তুমি কি করছো, এর মধ্যে C6H12O6 কে দিছো, এবং এই পাত্রের মধ্যে তুমি কাকে দিছো, সিলিকন ডাইঅক্সাইড কে দিছো। তো এই গ্লুকোজটা কি ভাই পানিতে দ্রবীভূত হবে কিনা? হ্যাঁ, পানিতে দ্রবীভূত হবে। আর তুমি যদি বালিটাকে পাত্রের মধ্যে দাও, বালিটা কি পানিতে দ্রবীভূত হবে? না, সে কিন্তু পাত্রের নিচে তলানি আকারে গিয়ে জমা হবে। তাহলে তলানি আকারে যদি জমা হয়, তাহলে তুমি কি করবা, এখন এখান থেকে যদি তরলটাকে তুমি যদি পৃথক করে ফেলো, তাহলে ওই তরলের মধ্যে কে থাকলো বলতো, তরলের মধ্যে থাকলো গ্লুকোজ। আর বালি তো পাত্রের নিচে গিয়ে কি হয়েছে, তলানি আকারে জমা হয়েছে। তাহলে বলতো দুইটা পদার্থ কি আলাদা হয়ে গেল না? তাহলে দেখো এই যে তরল বা গ্যাসীয় পদার্থ হতে কঠিন পদার্থ পৃথক করার প্রক্রিয়াকে আমরা কি বলতেছি, পরিস্রাবন প্রক্রিয়া। তার মানে বি পাত্রকে আমরা চাইলে পরিস্রাবন প্রক্রিয়ার মাধ্যমে কি করতে পারবো বলতো, পরিস্রাবন পদ্ধতির মাধ্যমে পৃথক করতে পারবো, এবং এ পাত্রকে আমরা ঊর্ধ্বপাতন পদ্ধতিতে কি করতে পারবো বলতো, পৃথক করতে পারবো। সো বুঝতেই পারতেছো, তাহলে আমরা দুইটা পাত্রের ক্ষেত্রে যদি কি করতে চাই, পৃথকীকরণ করতে চাই, তাহলে একই পদ্ধতিতে আমরা পৃথক করতে পারবো না। এই পাত্রকে পৃথক করার জন্য আমাদের ঊর্ধ্বপাতন পদ্ধতির প্রয়োজন, বি পাত্রকে পৃথক করার জন্য আমাদের কি বলতো, পরিস্রাবন পদ্ধতির প্রয়োজন। আশা করি প্রশ্নটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে এবং তোমার পড়াটাকে আরো স্ট্রং করতে চাইলে, বেসিকটাকে স্ট্রং করতে চাইলে অবশ্যই টেকনিক পাবলিকেশনের সকল বই তোমাকে সংগ্রহ করতে হবে। সো দেরি না করে অনলাইনের মাধ্যমে টেকনিক পাবলিকেশনের বইগুলো তোমরা অর্ডার করে ফেলো। দেখা হবে নেক্সট পর্বে, ততদিন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক পাবলিকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।